শ্বাসরুদ্ধকর ফাইনালের পর এবারের বিশ্ব চ্যাম্পিয়নের নাম স্পেন। অতিরিক্ত সময় করা মাত্র একটি গোলে শেষ হয়েছে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন। সেই মহারণের সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও খবর নিয়ে সমকাল বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তিন্নি অধিকারী। আমার সঙ্গে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল বার্তা কক্ষে। ধন্যবাদ আপনাকে। তো সবাই ভেবেছিল বরাবর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, অথচ ফাইনালটা কিন্তু তারা জমাতে পারেনি, স্পেন চ্যাম্পিয়ন হয়ে গেছে। স্বপ্ন তো সবাই দেখে, যারা সমর্থন করে তাদের দল চ্যাম্পিয়ন হবে। সেটা যদি ধরেন আপনার কোচ ভারদের মতো দলের সমর্থক হয়, তারাও চিন্তা করে যে আমি চ্যাম্পিয়ন হব। বিইং এ বাংলাদেশে আমিও মনে করি যে দক্ষিণ এশিয়াতে অন্তত চ্যাম্পিয়ন হবে, বিশ্বকাপে না যেতে পারি। তো সেই রকম আর্জেন্টিনা তো বিশ্ব চ্যাম্পিয়ন দল ছিল এবং তাদের প্রত্যাশা অনেক বেশি হাই হওয়াটাই খুব স্বাভাবিক। এবং সর্বশেষ কয়েক বিশ্বকাপ 2014 সাল থেকে তাদের যে একটা জাগরণ বা উত্থান, সেই উত্থানের ফলে সমর্থকদের মধ্যে একটা প্রত্যাশার পারদ অনেক উঁচুতে উঠেছিল এবং সেই জায়গা থেকে তারা যে 22 সালে চ্যাম্পিয়ন হয়েছে, 14তে তারা রানার্স আপ হয়েছে। মেসি একাই পুরো বিশ্বকে নিজের পক্ষে নিয়ে নিয়েছে। আর্জেন্টাইন সমর্থক বৃদ্ধির ক্ষেত্রে কিংবা আর্জেন্টাইনের ফুটবলের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর ক্ষেত্রে একা তারকা মেসি অনেক বেশি এখানে প্রভাবিত করেছেন এবং তিনি যেভাবে ফুটবলটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মানে তার আচরণ, তাদের ব্যক্তিত্ব এবং খেলার ধরন দিয়ে, বিশেষ করে যখন তিনি বার্সেলোনাতে খেলতেন, এই ইউরোপিয়ান লিগে তার যে পারফরমেন্স ছিল, তার ড্রিবলিং, তার অ্যাটিটিউড, সমস্ত কিছু মিলে হি ওয়াজ এ বিগ প্যাকেজ। সেই প্যাকেজের কারণেই আসলে ফুটবলটা অনেক বেশি আর্জেন্টিনা মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। সেই প্রত্যাশা থেকেই এবারও মানুষ স্বপ্ন দেখেছিল যে মেসি বিদায়টা যেন ট্রফি দিয়ে হয় এবং তিনি শিরোপা জিতে যদি বিশ্বকাপ শেষ করতে পারেন তাহলে কিংবদন্তিদের কিংবদন্তি হবেন, এরকম একটা ভাইব তৈরি করা। কিন্তু সেই ভাইব সব কিছু হয় না। ঈশ্বর অনেক কিছুই লিখে রাখেন, তার সেই নাটকীয় যেই থাকে স্ক্রিপ্ট থাকে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী সবার মানে তাল মেলাতে পারে না। এটা তাল মেলানোর জিনিস নয়, সেটা এরকমই হওয়ার কথা ছিল। কারণ স্পেন অসাধারণ একটা ফুটবল দল এবং তারা যেভাবে যে মানের ফুটবল গত 2-3 বছর ধরে খেলছে, তারা অনেকগুলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, ইউরোপের চ্যাম্পিয়ন, যদিও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু সব মিলিয়ে যদি স্পেনের কথা চিন্তা করেন, সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল তাদের ডিফেন্স লাইন এবং মিডফিল্ড। তাদের মিডফিল্ড এতটাই শক্তিশালী যে তারা প্রেসিং ফুটবল খেলায় খুবই পারদর্শী। তারা একবার বল হারালে ওই বল কীভাবে উদ্ধার করতে হবে, কেড়ে নিতে হবে, তাদের থেকে ভালো কেউ জানে না। যে কারণে তারা ফ্রান্সকে একেবারে মুহূর্তে উড়িয়ে দিয়েছিল। আবার এখানে আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে না পারার অন্যতম কারণ হলো তাদের গোলকিপার যেমন অনেক ভালো খেলেছে, তার সঙ্গে সঙ্গে তারা শটগুলো তাদের ফরওয়ার্ড লাইনে, বিশেষ করে স্পেনের ফরওয়ার্ড লাইন একটু দুর্বল হওয়ার কারণে বা ক্লিক না করার কারণে যারা আছেন তারা ওইরকম মানের ফরওয়ার্ড লাইন না। স্পেনের সবসময় দুঃখ হলো ফরওয়ার্ড লাইন। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে এই যে এই বছরও তাদের বিশ্বকাপে ফরওয়ার্ড লাইনের কিছু ঘাটতি ছিল, তারপরেও তাদের মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের কারণে, শক্তিমত্তার কারণে তারা পুরো বিশ্বকাপটাকে ডমিনেট করেছে। প্রথমটা তার শুরু করেছিল ড্র দিয়ে কেপ ভার্দের বিপক্ষে, গোল সুন্দর ড্র। তখন মনে হয়েছিল এই স্পেন বেশি দূর যেতে পারবে না, কিন্তু তারা যে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, সেই রকম তারা ওই জায়গায় হতাশ হয়নি। তাদের প্রতিনিয়ত কৌশল ইম্পোজ করে করে সামনে এগিয়ে গিয়েছে এবং তারা সফল হয়েছে। দারুণ একটা দল, তারা ফাইনালে যেভাবে খেলেছে পুরো এক পেশে, মনে হয়েছে যে একটা শক্তিশালী দল যেভাবে খেলতে হয় সেভাবেই খেলেছে এবং ফাইনালটা পুরো এক পেশে একটা ফাইনাল হয়েছে, যে কারণে সারা বিশ্ব অবাকই হয়েছে যে আর্জেন্টিনা প্রতিরোধ করে তুলতে পারেনি। আর্জেন্টিনার একটা বড় সমস্যা ছিল পুরো বিশ্বকাপে, তারা বডি কন্ট্যাক্ট গেম খেলেছে, অনেক কিছু থেকে পার পেয়ে গেছে, কিন্তু সেই পার পাওয়াটাই ফাইনালে এসে তারা সেই জায়গাটায় অ্যাডভান্টেজটা নিতে পারেনি বা হয়নি। যখন আপনি প্রেসে করবেন, বডি কন্ট্যাক্ট গেম খেলবেন, তো একটা সময় না একটা সময় আপনার এটার খেসারত দিতে হবে। কারণ আপনি যদি ওই জিনিসগুলো পূর্বে থেকে তাদেরকে সতর্ক করা হতো অন্য ম্যাচগুলোতে, তাহলে আজকের ফাইনাল ম্যাচে এসে তারা ওই রকম মানে শরীরবৃত্তীয় ফুটবল খেলতো না, তাহলে তখন কার্ডও খেত না, 10 জনের দলে পরিণত হতো না, তখন হয়তো আরও ক্যারি করতে পারতো। তো যাই হোক, এইরকমই হয় খেলাগুলো, এরকমই। কখনো কখনো একটা দল খুব ভালো খেলে জেতে না, কখনো কখনো একটা খারাপ দল সারাক্ষণ খারাপ খেলে লাস্টে 1-2 মিনিটে গোল দিয়ে জিতে যায়। তো এইরকম ফলটাকে একেবারে আমার কাছে মনে হয়েছে প্রত্যাশিত একটা ফলই ছিল, বরঞ্চ গোল কম হয়েছে, এটাই অবাক করা। গোল অনেকগুলি হতে পারতো, কারণ আর্জেন্টিনার গোলকিপার অসাধারণ খেলেছে। আর তাছাড়া বড় ব্যাপার হচ্ছে যে তারা যারা স্পেনের শটগুলি নিয়েছে, তারা 2 পোস্টের মানে যে পোস্ট থাকে, 2টা পোস্ট থাকে, ক্রসবার না,
যে পোস্ট থাকে সেই পোস্টের পাশ দিয়ে বল দূর প্রান্তে বল দিতে পারেনি বা বল মারতে পারেনি, অথবা গ্রাউন্ড শট দিতে কম দিয়েছে, যে কারণে বলগুলো থামানো খুব সহজ হয়েছে। তো আর সে একটু লম্বা, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞ, সব কিছু মিলিয়ে বলবো যে আর্জেন্টিন প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু স্পেন ভালো খেলেছে। গোল্ডেন বল কিন্তু আসলে মেসির পাওয়ার কথা ছিল, সেখানে কথা ছিল রদ্রি কিনা জানি না, সবাই প্রত্যাশা করেছিল, সেখানে রদ্রি পেয়েছে। তো এই দর্শকরা আসলে কতটা অবাক হয়েছে এই ব্যাপারটাতে? এটা অনেকে হয়তো অবাক হবে, কিন্তু যারা জুরি বোর্ড থাকেন সেই জুরি বোর্ডের লোকজন কিন্তু একেবারে সব এক্সপার্ট, যারা সাবেক ফুটবলার এবং খুবই এক্সপেরিয়েন্সড এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার। এই জুরি বোর্ড যখন আপনার বিচার বিশ্লেষণ করে, তারা শুধুমাত্র গোল করাকে এই আমলে নেয় না, তারা আমলে নেয় একটা গেমকে কিভাবে কন্ট্রোল করে, একটা দলকে কিভাবে চালায়, একটা দলকে কিভাবে এগিয়ে নেওয়ার পেছনে ভূমিকা রাখে, সবচেয়ে সেই জায়গাগুলোকে তারা ফোকাস করে। যে কারণে আপনার এই রদ্রি, তিনি হচ্ছে স্পেনের মানে প্রাণ বলে না, মানুষের আত্মা যেটা বলে, সেখানে মিডফিল্ডে পুরো গেমটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে, তারপরে প্রেসিং ফুটবল খেলার ক্ষেত্রে, কিংবা তার দলকে লিড দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে কারণে হয়তো এই মানুষটা খুব বেশি পরিচিত নয় বলে বাংলাদেশের মানুষের কাছে বা অন্যদের কাছে খুব বেশি তার খেলাটাকে চোখে পড়েনি, গোল করেনি বলে তার চোখে পড়েনি। আমরা তো আসলে দেখি আলটিমেটলি গোল জায়গা থেকে, যেমন অনেক ডিফেন্ডার রয়েছে যারা অসাধারণ খেলেন। কুকুরিয়ার মানে লেফটে খেলেন, কিন্তু রাইটে গিয়ে তিনি যেভাবে প্রতিরোধ করেন সেটা হলো অসাধারণ। তার সঙ্গে সঙ্গে শুনি যে ওভারল্যাপগুলি করেন আপনার উইং দিয়ে এসে গোল বানিয়ে দেওয়ার জন্য, তিনি একটা মেশিন। তার যে ছন্দময় ফুটবল, তিনিও যদি এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতেন আমি অবাক হতাম না। এই স্পেনের অন্তত 3-4 জন প্লেয়ার ছিলেন যারা হলো বিশ্বকাপের সেরা প্লেয়ার হওয়ার মতো মানে ক্যাপাসিটি রাখে, এবং তারা সেই রকম পারফরমেন্স দিয়েছে। কিন্তু একজনকে তো বেছে নিতে হবে, সেই জায়গা থেকে রদ্রিকে বেছে নিয়েছেন এবং এক্সপিরিয়েন্স, সাধুবাদ তাকে। আর তার সঙ্গে সঙ্গে আপনার যদি আরও 2-3টা পুরস্কার রয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন গ্লাভসের যে ব্যাপারটা, সেটা গোল্ডেন গ্লাভস পেয়েছে সিমন আর উদীয়মান খেলোয়াড় কুবার্সি। আর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা কেন আসলে তাকে কেন গোল্ডেন গ্লাভস আসলে দেওয়া হলো না? এটা সবাই প্রত্যাশা করেছিল কেপ ভার্দের গোলরক্ষক আপনার এইটা পেতে পারে, কিন্তু আপনি যদি করেন যে স্পেনের গোলরক্ষকের কথা চিন্তা করেন, সিমনের কথা চিন্তা করেন, উনি কিন্তু এই টুর্নামেন্টে তেমন গোল খাননি, এবং যতটুকু খুব বেশি বল ওনার কাছে গিয়েছে তাও না। তিনি যতটুকু বল গিয়েছিলেন সেগুলিকে ঠিক মতো তিনি প্রতিহত করতে পেরেছেন এবং সফল হয়েছেন। সফল না হলে তার জাজরা এই পুরস্কারটা তাকে দিত না। যতগুলো বল যেভাবে তিনি ঠেকিয়েছেন, যেভাবে তিনি প্রতিরোধ গড়ে তুলেছেন, মাত্র একটা গোল খাওয়া, তাছাড়া কিন্তু তার কিন্তু ওইরকম কনসিভ করার জায়গা এরকম ছিল না বা সমস্যা হয়নি। তো সেই ক্ষেত্রে তার পারফরমেন্স বিবেচনা করে একেবারে ফাইনাল পর্যন্ত যেহেতু এসছে এবং চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলকেই আসলে দেওয়া উত্তম। তিনি যেহেতু বেটার ফুটবল খেলেছেন অন্যদের থেকে। কেপ ভার্দে যদি এখানে সেমিফাইনাল পর্যন্ত আসতো, তা আমি মনে হয় যে তখন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এই পুরস্কারটা পেতেন। কিন্তু যেহেতু তিনি আগেই আউট হয়ে গেছেন প্রথম একদম রাউন্ড অফ 32-তে, তার পরবর্তীতে অনেকগুলো ম্যাচ হয়েছে, আমরা দেখেছি 16, তারপরে আপনার কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনাল। তো এতগুলো ম্যাচ যখন রয়ে যায়, ওই সময়গুলোতে তিনি কেমন খেলতেন সেটারও একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে। কিন্তু সেটা হচ্ছে আপনার সেই পরীক্ষাগুলো উতরে এসে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন। তো অসম, তার এই চ্যাম্পিয়নশিপ খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তাকে সেই মূল্যায়ন করে সম্মানিত করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, না বললেই নয়, আর্জেন্টিনা কিন্তু কালকে অ্যাটাকিংয়ে একেবারেই প্রতিপক্ষের গোল পোস্টে কিন্তু শট নিতে পারেনি। মনে হচ্ছে যে গোলরক্ষককে ঘুমিয়ে পড়লেও চলতো, মানে সেই জায়গায় মানে এত আক্রমণাত্মক দেখেছি শেষ 10 মিনিটে তারা লন্ডভন্ড করে দিয়ে অনেকগুলি ম্যাচ জিতেছে, 3টা ম্যাচ জিতেছে আপনার সেরা 32, তারপরে 16, তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এই 4টা ম্যাচই কিন্তু তারা ওইভাবেই জিতেছে। তো সেই যে 10 মিনিট 15 মিনিটের মধ্যে তারা গেম বের করে নিয়ে আসা, কিন্তু এখানে আর তাদের সেই চাপটা তৈরি করতে পারেনি, বিকজ অফ তাদের সেই স্পিডটা তৈরি করতে দেয়নি, পিক আপটা উঠতে দেয়নি আপনার স্পেন টিমের মিডফিল্ড এবং তাদের ডিফেন্স লাইন। আপনার একেবারে গোল লাইন পর্যন্ত বা বক্সের ভিতরে ঢোকার সুযোগ তেমন একটা পায়নি। আপনার মেসি অকার্যকর হয়ে গেছিলেন। আপনি যে চ্যানেল দিয়ে বল ঢুকবে বা যিনি গেম মেকার, তিনি যদি গেম মেক করতে না পারেন, তাকে যদি অকার্যকর করে দেওয়া হয়, ভালো ট্যাকেল, ভালো যদি প্রতিপক্ষের পায় মানে সামনে পড়ে, তাহলে কিন্তু অনেক বড় প্লেয়ারকে আসল পরীক্ষাটা হয়ে যায়। এখানে মেসি অনেক ভালো খেলেছেন, তারপরেও তিনি কিংবদন্তি। তিনি যা করেছেন এই বিশ্বে আর কিছু না করলেও, এই শিরোপা জিতে তাতে কিছু আসে না, তিনি কিংবদন্তির জায়গাতে থাকবেন। তিনি 3টা বিশ্বকাপের ফাইনাল খেলেছেন, 2টো আপনার রানার্স আপ হয়েছেন,
আর একটা চ্যাম্পিয়ন হয়েছে, ইটস এ বিগ না, হিউজ। তার সঙ্গে সঙ্গে এই আর্জেন্টিনা দলটাকে পিকে আনা, বারবার সরে যাওয়া, উনি চলে যেতে চেয়েছিলেন, বারবার ছেড়ে দিতে চেয়েছেন, হতাশ হয়েছেন, আবার এসে তার কোপা আমেরিকার দুটো শিরোপা জিতেছেন। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। আর অন্যদিকে যদি চিন্তা করি, আমরা দুটো শিরোপা জিতেছেন মাত্র। আর রোনালদো, যদি আমরা রোনালদো ওই পেলের কথা বাদ দিলে রোনালদো জিতেছিলেন, যে নাজারি রোনালদো, ব্রাজিলে। তো তিনি 94-তে জিতেছেন, কিন্তু কোনো ম্যাচ খেলেননি। এখন সেই চ্যাম্পিয়ন টিমের সাব প্লেয়ার হিসেবে ছিলেন দলে। তার পরবর্তী 2002 সালে জিতেছেন। তিনিও 3টা ফাইনাল দলে ছিলেন, ফাইনাল খেলার দলে ছিলেন। সেটা হচ্ছে 98 সালেও তার দল ফাইনাল খেলেছে, বাট রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন হতে পারেনি, স্পেন জিতে গিয়েছে। তো সেই দিক থেকে বলবো যে আমরা এখন মানে কে সেরা কে সেরা এই তর্ক বিতর্ক আলোচনাগুলি থাকবে, বাট প্রত্যেকের জায়গায় সেরা। আমরা প্রত্যেকে তাদের কর্ম দিয়ে তাদের জায়গা থেকে আমরা তাদেরকে সম্মান করবো। যারা ফুটবল বিশ্বে সমর্থন থাকে তারাও হয়তো ওইভাবে মূল্যায়ন করবে। আবার নতুন কেউ আসবে, তার দিকে নতুনের প্রেমে পড়বে। ওই যে মুন্নাভাই MBBS এর একটা গান আছে না, দেখবেন যে ওই ছেলেটা যে করেছিল, বিষ পান করেছিল, যে আত্মহত্যা করবে, তো মুন্নাভাই বলছিলেন যে পাড়া দিয়ে যখন আবার নতুন কেউ আসে তখন তার আবার সে মাইন্ডসেট চেঞ্জ করে ফেলে, একজন চলে যায় আর ভালো একদিন। তো ওইরকমই পৃথিবীটাই এরকম, যখন এই মেসি চলে যাবেন আর একজন ইয়ামাল এখন আসবেন, সবাই এখন ইয়ামালের প্রেমে পড়বেন, আবার নতুন কেউ হয়তো আসবেন আর্জেন্টিনা, তখন ম্যারাডোনা বা মেসি খোঁজার চেষ্টা করা হবে। এটাই হলো জগৎ। এরকম প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করবেন, আমরা ওটা দেখব। খেলা শেষে কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়রা স্পেনের খেলোয়াড়দের ওপর হাত তুলেছে, তো এই খেলার নিয়ম ভঙ্গ করার জন্য কি তারা কোনো শাস্তি পাবেন কিনা? দেখুন, এইটা হলো যে একটা সৌন্দর্যের মধ্যে অসৌন্দর্য, মানে একবার দুধের মধ্যে এক ফোঁটা চোনা দিলে যেমন পুরো দুধটা নষ্ট হয়ে যায়, যেমন এই খেলার আর্জেন্টিনার যেটুকু মানে ইমেজের একটা অর্জন একেবারে নষ্ট করেছে। পুরো মাঠের মধ্যে শুধু একজন মানুষ, মেসি ছাড়া, লিওনেল মেসি ছাড়া সবাই আর্জেন্টিনার সব প্লেয়ারের মারামারিতে লেগে পড়লেন। এটা তো কোনো শোভন কাজ না। যদি কোনো কিছু হয়ে থাকে একজন থামাও, সব লোক তো একরকম না। এই যে তাদের মধ্যে যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, এটা কিন্তু আমরা আগে থেকে প্রথম থেকেই দেখা গেছে বিশ্বকাপে, যে একটা শরীরবৃত্তীয় ব্যাপার, ধাক্কাধাক্কি থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। তো সেই জায়গায় পারদেশ যেটা করেছে সেটা তো লাল কার্ড পরে দেখিয়েছে, কিন্তু ততক্ষণ খেলা শেষ। ডিসিপ্লিনারি কেসে হয়তো তিনি আরও শাস্তি পেতে পারেন, হয়তো 1 ম্যাচ না, 2 ম্যাচ না, হয়তো 3-4 ম্যাচও হতে পারে। যেটা করেছেন খুবই মানে গ্রহণযোগ্য, অগ্রহণীয় একটা অপরাধ। গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, করেছেন। আবার দেখলাম, ওটামেন্ডিকে দেখলাম ল্যাংমের আরেকজনকে ফেলছেন। এগুলো তো সব পৃথিবীতে রেকর্ডেড হয়ে থাকে। পুরো স্টেডিয়ামে 80,000 লোক দাঁড়িয়ে আছে, আপনি তাদের সামনে এরকম উচ্ছৃঙ্খল অ্যাটিটিউড না করলেও পারতেন। এটা প্রয়োজন ছিল না, কারণ আপনারা এই স্প্যানিশ তাদেরই অংশ, স্পেনেরই অংশ। হয়তো ভাই ভাই মনে করে মারামারি করেছে, একসময় তো স্পেন আর্জেন্টিনাকে শাসন করতো, তো এখান থেকে গিয়েছে, তো এইসব মনে করে হয়তো মারামারি করছে, দেয় একটু ভাইদের মাইরে দেয়। তো কিন্তু পৃথিবী তো ওইটা মনে রাখে না, মনে রাখে আপনি কি অপকর্মটা করলেন সেটা নিয়ে। এবং সোশ্যাল মিডিয়ার কথা যদি চিন্তা করেন, সব জায়গায় ছড়িয়ে আছে তাদের ইমেজ নষ্ট করার ক্ষেত্রে। বেশি কিছু লাগে না, আপনি অনেক কিছু অর্জন করবেন, কিন্তু নষ্ট হওয়ার জন্য অল্প 2-1টা কথা, আচরণ, এটাই যথেষ্ট। সেটাই আমরা দেখেছি, এবং সেই আচরণ থেকে তারা বেরোতে পারেনি। পুরো বিশ্বকাপে তাদের এই অ্যাটিটিউডটা বজায় ছিল। তারা, আমরা দেখবেন যে মিশরের সাথেও ধাক্কাধাক্কি করে, তারা আপনার কেপভার্দের বিপক্ষে ধাক্কাধাক্কি করে, প্রত্যেকটা জায়গায় এই অ্যাটিটিউডটা, এটা না থাকলে আর ভালো হবেন তারা, ইন ফিউচারে হয়তো হবেন। আমরা আগের বিশ্বকাপগুলিতে এরকম দেখিনি, এবার অনেক বেশি তারা মনে হচ্ছে যে মেরে কেটে হলেও যে কোনো মূল্যে চ্যাম্পিয়ন হতে হবে। তো এটা কখনোই মানে শুভ জিনিস নয়, শুভকর না। তো আশা করি যে ফুটবল যেটা চলে গিয়েছে সেটা যার যার প্রাপ্য সে বুঝে পাবে। বাকিটা আমরা আবার সুন্দর ফুটবলে ফিরবো, সেটাই আশা করি। যে ইউরোপের কিছুদিন পরে হয়তো লিগ শুরু হয়ে যাবে, এই লিগের খেলাগুলি দেখে আবার আমরা সেই উন্মাদনায় ফিরে আসবো। 1 মাসেরও বেশি সময় ধরে চলা বিশ্বকাপের রোমাঞ্চ, আবেগ আর অসংখ্য স্মৃতি নিয়ে শেষ হলো এবারের আরও একটি বিশ্বকাপের আসর। নতুন দলকে স্বাগত জানিয়ে আমরা শেষ করছি আমাদের বিশ্বকাপের এই বিশেষ আয়োজন।